হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভারতের ইতিহাস নিয়ে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আদিম যুগ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যত প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, ইতিহাস থেকে যা প্রশ্ন তোমাদের এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে যে টপিকগুলো থেকে তোমাদের এক্সামে রিসেন্ট প্রশ্ন আসছে সেই টপিকগুলোর উপর ভিত্তি করে এই এমসিকিউগুলো রেডি করা হচ্ছে। এটা পার্ট 1। এরপর তোমাদের পরপর পার্ট আসতে থাকবে। ওকে, ইতিহাসের প্রায় তোমাদের 1500 থেকে 2000 জিকে তোমাদের হয়ে যাবে। তোমরা এই সেটগুলো প্র্যাকটিস করো। এই সেটগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইতিহাসে এর বাইরে তোমাদের প্রশ্ন খুঁজতে হবে না, কেননা তোমাদের স্টেট লেভেলে ডব্লিউবিসিএস থেকে আরম্ভ করে যে কোনো এক্সাম এবং তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের এসএসসির যে কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এই সেটে তোমাদের থাকবে। এছাড়াও তোমাদের যে টপিকগুলোর ওপর মানে মেনলি প্রশ্ন আসছে এখন রিসেন্ট, সেই টপিকগুলোর ওপর ভিত্তি করেও প্রশ্নগুলো আমি রেখেছি, যাতে করে তোমাদের প্র্যাকটিস করলে এখান থেকে কভার হয়ে যায় টোটাল ইতিহাসটা। হিস্ট্রির ক্লাসটা টোটালটা কভার হয়ে যাবে তোমাদের এই সেটগুলো প্র্যাকটিস করলে। এটা পার্ট 1। এরপর তোমাদের পরপর পার্টগুলো আমি নিয়ে আসবো। এরকম করে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির প্রত্যেকটা ক্লাস তোমাদের আমি করিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখতে হবে। নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে অবশ্যই সবার আগে নোটিফিকেশান পৌঁছাবে। আর হ্যাঁ, এছাড়াও লুসিয়েন্টে তোমাদের পরপর চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, কেন লুসিয়েন্টেরও প্রশ্নগুলো তোমাদের করাটা অবশ্যই জরুরি। বাংলা ভার্সনে সেটাও ক্লাস করিয়ে দেওয়া হচ্ছে। দেখে নাও চলো আজকে ভারতের ইতিহাস সম্পর্কে। মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করা হলে নিম্নলিখিতগুলির মধ্যে কে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব গ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখো, বিনোবা ভাবে, সর্দার বল্লভভাই প্যাটেল, আব্বাস তায়েবজি নাকি মৌলানা আব্দুল কালাম আজাদ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হবে আব্বাস তায়েবজি। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন আব্বাস তায়েবজি এই লবণ সত্যাগ্রহের নেতৃত্ব গ্রহণ করেছিল। ওকে, পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি কংগ্রেসের লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল? এটাও এসএসসি 1997 সালে এই প্রশ্নটা এসেছে এবং তোমাদের ডব্লিউবিসিএস এই প্রশ্নটা রিপিট হয়েছে, এই প্রশ্নটা অনেকবার। তা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশানগুলো দেখো, কলকাতা, মাদ্রাজ, নাগপুর নাকি লাহোর। কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। ওকে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? অপশানগুলো দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল নাকি আচার্য জে.বি. কৃপালিনী। তাহলে বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এসএসসিতে অনেকবার রিপিট হয়েছে এবং তোমাদের স্টেট এক্সামগুলোতেও কিন্তু যে কোনো এক্সামে কিন্তু রিপিট হয়েছে এই প্রশ্নটা, তাই এটা খুব ভালো প্রশ্ন, এটা অবশ্যই দেখবে। বল্লভভাই প্যাটেল হচ্ছে বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন। বোঝা গেল? পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, বেদে ফিরে যাও এই উক্তিটি দিয়েছিলেন কে? রামকৃষ্ণ, বিবেকানন্দ, জ্যোতিবা ফুলে নাকি দয়ানন্দ সরস্বতী। তাহলে বেদে ফিরে যাও এই উক্তিটি দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, নওখালি অবস্থিত পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরাতে নাকি বিহারেতে। তাই নওখালি অবস্থিত কোথায়? রাইট অ্যান্সার হবে বাংলাদেশে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীকে প্রথম সত্যাগ্রহ চলাকালীন সময় গ্রেপ্তার করা হয়েছিল, সেটা কত সালে? 1906, 1908, 1913 নাকি 1917? তাহলে মহাত্মা গান্ধীকে প্রথম সত্যাগ্রহ চলাকালীন যে গ্রেপ্তার করা হয়েছিল সেই সালটা ছিল 1908। ওকে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর, 15ই আগস্ট দ্বারা ভারতে ক্ষমতা হস্তান্তরের ভিত্তি কী ছিল? অর্থাৎ 15ই আগস্টে যে ভারতে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল সেটার ভিত্তি কী ছিল সেটা বলতে হবে। 4টে অপশান আগে দেখে নাও। এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল। অপশান 2 বলছে এই দিনে মহাত্মা গান্ধী ভারত ত্যাগ আন্দোলন শুরু করেছিল। অপশান 3 বলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বর্ষপূর্তি ছিল। আর অপশান 4 বলছে অ্যাডমিরাল মাউন্ট ব্যাটেনের আগে জাপানি সেনাবাহিনীর আত্মসমর্পণের বর্ষপূর্তি ছিল। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অ্যাডমিরাল মাউন্ট ব্যাটেনের আগে জাপানি সেনাবাহিনীর আত্মসমর্পণের বর্ষপূর্তি ছিল। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলার স্থায়ী রাজস্ব বন্দোবস্ত চালু হয়েছিল কার দ্বারা? ক্লাইভ, হেস্টিংস, ওয়েলেসলি নাকি কর্নওয়ালিস। তাহলে বাংলার স্থায়ী রাজস্ব বন্দোবস্ত চালু হয়েছিল লর্ড কর্নওয়ালিসের দ্বারা। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতে চরমপন্থী আন্দোলনের জনক কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা, খুব ভালো প্রশ্ন। অপশানগুলো দেখো, মতিলাল নেহরু, গোপালকৃষ্ণ গোখলে, বল্লভভাই প্যাটেল নাকি বাল গঙ্গাধর তিলক। তাহলে ভারতে চরমপন্থী আন্দোলনের জনক ছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ওকে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজি কোন নীতি বা ডিভাইসের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রচেষ্টা করেছিলেন? অপশানগুলো দেখো, যন্ত্রপাতি বিলুপ্তি দ্বারা,
গ্রাম শিল্প প্রতিষ্ঠার দ্বারা, বিশ্বস্ততা তত্ত্ব বা ট্রাস্টিশিপ তত্ত্ব দ্বারা, নাকি উপরে কোনোটিই নয়? রাইট অ্যান্সার কি হবে? বিশ্বস্ততা তত্ত্ব, ট্রাস্টিশিপ তত্ত্বর দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো, নাগরিক অবাধ্যতার জন্য মহাত্মা গান্ধী তার অনুপ্রেরণা পেয়েছিলেন কার কাছ থেকে? টুওরিও, রস্কিন, কনফুসিয়াস নাকি টলস্টয়? তিনি নাগরিক অবাধ্যতার জন্য মহাত্মা গান্ধী অনুপ্রেরণা পেয়েছিলেন টুওরিওর কাছ থেকে। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিজিএল এসেছে এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় হলেন কে? খুব ভালো প্রশ্ন, এটা অনেক এক্সামে রিপিট হয় প্রশ্নটা, স্ট্র্যাটেজিকের মধ্যে তো এই প্রশ্নটা আসে। অপশানগুলো দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সরোজিনী নাইডু, সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি CR দাস? তাহলে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতে সাম্প্রদায়িক ভোটারদের ব্যবস্থা প্রথম চালু করেছিলেন কোন আইন দ্বারা? 1892 সালে ভারতীয় কাউন্সিল আইন দ্বারা, মল্লেমেন্টো সংস্কার 1909 দ্বারা, নাকি 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্কার দ্বারা, নাকি 1935 সালে ভারত সরকার আইন দ্বারা? তাহলে ভারতে সাম্প্রদায়িক ভোটারদের ব্যবস্থা প্রথম চালু হয়েছিল 1909-এর মল্লেমেন্টো সংস্কার দ্বারা। ভারতে সাম্প্রদায়িক ভোটারদের ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন কে? অরুণা আসফ আলী, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু নাকি কল্পনা যোশী? তাহলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সরোজিনী নাইডু। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের চূড়ান্ত লক্ষ্য কী ছিল? অপশানগুলো দেখো, লবণ সত্যাগ্রহ বাতিল করা, সরকারের ক্ষমতা কমানো, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি দেওয়া নাকি ভারতের জন্য পূর্ণ স্বরাজ? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতের পূর্ণ স্বরাজ আনা। ওকে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 1946 সালে 23শে ফেব্রুয়ারিতে RIA এর সৈনিকদের সমর্পণ করতে রাজি করিয়েছিলেন কে? অর্থাৎ RIN বলতে বোঝায় হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান নেভি। ওকে, এই রয়্যাল ইন্ডিয়ান নেভির সৈনিক যারা ছিল তাদের সমর্পণ করতে রাজি করেছিল কে, সেটা বলতে হবে। অপশানগুলো দেখো, মহাত্মা গান্ধী, অপশান 2 বলছে জওহরলাল নেহরু ও আবুল কালাম আজাদ, অপশান 3 বলছে বল্লভভাই প্যাটেল এবং MA জিন্নাহ, আর অপশান 4 বলছে মোরারজি দেশাই এবং JB কৃপালিনী। তাহলে কে আত্মসমর্পণ করতে এদেরকে রাজি করেছিল? না, বল্লভভাই প্যাটেল এবং আলী জিন্নাহ। ওকে, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখো, 20 সেপ্টেম্বর 1932 সালে মহাত্মা গান্ধী ইয়ারভাদা কারাগারে অনশন শুরু করেছিলেন কার বিরুদ্ধে সেটা বলতে হবে। কিসের বিরুদ্ধে তিনি অনশনটা শুরু করেছিলেন 1932 সালে 20 সেপ্টেম্বর? অপশানগুলো দেখো, সত্যাগ্রহীদের ওপর ব্রিটিশদের দমন, গান্ধী ইরভিন চুক্তি লঙ্ঘনের জন্য, নাকি রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক পুরস্কারের জন্য, নাকি কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে? ইয়ারভাদা কারাগারে অনশন শুরু করেছিলেন, রাইট অ্যান্সার হবে রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক পুরস্কারের বিরুদ্ধে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখো, 1939 সালে প্রথমবারের মতো গান্ধীজি কোনো স্থানীয় রাজ্যে নিয়ন্ত্রিত গণসংগ্রামে তার নির্দিষ্ট কৌশলগুলি চেষ্টা করেছিলেন। তিনি তার এক ঘনিষ্ঠ সহযোগীকে সত্যাগ্রহ পরিচালনা করতে দিয়েছিলেন। তিনি কে? মানে প্রশ্নটা এটা বলতে চাইছে 1939 সালে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে গান্ধীজি সত্যাগ্রহ পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। তিনি কে সেটা বলতে হবে। রাইট অ্যান্সার রাজকোটের বল্লভভাই প্যাটেল। ওকে, পরবর্তী 19 নম্বর প্রশ্ন দেখো, এক সময়ের মহাত্মা গান্ধীর সহযোগী তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সসম্মান আন্দোলন নামে একটি উগ্র আন্দোলন শুরু করেছিলেন। তিনি কে? অর্থাৎ প্রশ্নটা এটা বলতে চাইছে গান্ধীজির সহযোগী একজন ছিলেন যিনি কি করেছিলেন, পরবর্তীকালে তার কাছ থেকে সরে গিয়ে সসম্মান আন্দোলন নামে একটি উগ্র আন্দোলন তিনি শুরু করেছিলেন। তিনি কে ছিলেন? অপশানগুলো দেখো, পি থ্যাগারাজ সেটি, ছত্রপতি মহারাজ, EV রামস্বামী নাকি জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? EV রামস্বামী। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। এবার এটাও জেনে রাখবে, EV রামস্বামী যারা WBCS এর মতো এক্সামগুলোতে মেন্স এক্সাম দেবে তাদের পুরো নামটাও জেনে রাখা দরকার আছে। EV রামস্বামীর পুরো নাম হচ্ছে এরোডে ভেঙ্কটাপ্পা রামস্বামী। ওকে, পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখো, ভারত শাসন ব্যবস্থায় একজন প্রতিনিধি এবং জনপ্রিয় উপাদান পরিচয় করানোর প্রথম প্রচেষ্টাটি যার মাধ্যমে করা হয়েছিল সেটি কোনটি? অপশানগুলো দেখো, ভারতীয় কাউন্সিল আইন 1861, ভারতীয় কাউন্সিল আইন 1892, ভারতীয় কাউন্সিল আইন 1909 নাকি ভারত সরকার আইন 1919? তাহলে কোনটির মাধ্যমে এই একজন প্রতিনিধি এবং জনপ্রিয় উপাদান পরিচয় করানোর প্রথম প্রচেষ্টা করা হয়েছিল? ভারতীয় কাউন্সিল আইন 1909-এর দ্বারা। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখো, শেষ শতাব্দীতে জ্যোতিবা ফুলের সত্যাশোধক সমাজ কি চেষ্টা করেছিল?
অপশানগুলো দেখো, ভণ্ড ব্রাহ্মণ এবং তাদের সুবিধাবাদী ধর্মগ্রন্থ থেকে নিম্ন বর্ণের লোকেদের সংরক্ষণ করা, বর্ণপ্রথা পদ্ধতিতে আক্রমণ করা, সাতরায় একটি জমি বিরোধী ও বিরোধী মহাজন উত্থানকে নেতৃত্ব দেওয়া, নাকি অস্পৃশ্যদের জন্য পৃথক উপস্থাপনা করা। তাহলে জ্যোতিবা ফুলের যে সত্যাশোধক সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার চেষ্টা কি ছিল? মূল চেষ্টা ছিল ভণ্ড ব্রাহ্মণ এবং তাদের সুবিধাবাদী ধর্মগ্রন্থ থেকে নিম্ন বর্ণের লোকেদেরকে সংরক্ষণ করা। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পরবর্তী 22 নম্বর প্রশ্ন কি বলছে? মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন আন্দোলনে হাতিয়ার হিসাবে ক্ষুধার্ত ধর্মঘটের প্রথম ব্যবহার করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারও এসেছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাত্মা গান্ধী কোন আন্দোলনে হাতিয়ার হিসাবে হাঙ্গার স্ট্রাইককে তিনি ব্যবহার করেছিলেন? তাহলে কোন আন্দোলনে? অসহযোগ আন্দোলনে, নাকি রাওলাট সত্যাগ্রহ 1919-এর, নাকি আহমেদাবাদ ধর্মঘট 1918-র, নাকি বড়ডৌলি সত্যাগ্রহ? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আহমেদাবাদ ধর্মঘট, যেটা 1918-এ হয়েছিল। এই আন্দোলনে তিনি হাঙ্গার স্ট্রাইককে উইপেন হিসেবে ব্যবহার করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যানি বেসান্ট, মৃদুলা সারাভাই, মুঠু লক্ষ্মী, নাকি সরোজিনী নাইডু? তাহলে গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে সরোজিনী নাইডু। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, সতী প্রথা যার দ্বারা নিষিদ্ধ হয়েছিল, কার দ্বারা নিষিদ্ধ হয়েছিল সেটা বলতে হবে। এটা এসএসসি সিজিএল এর এক্সামে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। অপশনগুলো দেখো, ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, নাকি লর্ড ডালহৌসি? তাহলে সতী প্রথা নিষিদ্ধ হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? এরকম ধরনের প্রশ্নগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই এক্সামে কিন্তু এরকম ধরনের প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। যে কোনো ধরনের তোমরা এক্সাম দাও না কেন, সেটা স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক, যে কোনো এক্সামের জন্য তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এর বাইরে কোশ্চেন যাবে না। ওকে, পরবর্তী দেখো 25 নম্বর প্রশ্ন কি বলছে? সাইমন কমিশন গঠিত হয়েছিল কি পর্যালোচনা করার জন্য? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। অপশানগুলো দেখো, ভারতের আইনসভা পর্যালোচনা করার জন্য, নাকি 2 নম্বর অপশান বলছে ভারতের যোগ্যতা আরও সংস্কারের জন্য, 3 নম্বর অপশান ভাইসরয়ের অবস্থানের জন্য, অপশান 4 হচ্ছে ভারতের জন্য একটি সংবিধান রচনার জন্য। তাহলে সাইমন কমিশন গঠিত হয়েছিল কি পর্যালোচনা করার জন্য? না, ভারতের যোগ্যতা আরও সংস্কারের জন্য। ওকে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব কোথায় মারা গেছেন? অপশানগুলো দেখো, আহমেদনগর, ঔরঙ্গাবাদ, এলাহাবাদ, নাকি লাহোর? তাহলে ঔরঙ্গজেব মারা গেছেন হচ্ছেন ঔরঙ্গাবাদে। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথম ট্রেন কখন চালানো হয়েছিল? তাহলে ভারতে প্রথম ট্রেন চালানো হয়েছিল 1853 সালে। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 28 নম্বর প্রশ্ন দেখা, নিম্নলিখিত কোন গ্রন্থাগারের মধ্যে ঐতিহাসিক মূল্যের পাণ্ডুলিপিগুলির বৃহত্তম সংগ্রহ রয়েছে? অপশানগুলো দেখো, ক্ষুধাবক্ষ ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি, নাকি তাঞ্জাপুর মহারাজা সার্ফজি সরস্বতী মহল গ্রন্থাগার, নাকি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি, নাকি রামপুর রাজা গ্রন্থাগার? তাহলে ঐতিহাসিক মূল্যের পাণ্ডুলিপিগুলোর বৃহত্তম সংগ্রহ রয়েছে ক্ষুধাবক্ষ ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরিতে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 29 নম্বর, ইংরেজদের দ্বারা গৃহীত নিচের কোন ভূমি ব্যবস্থায় কৃষকদের স্বার্থকে আরও সুরক্ষা প্রদান করা হয়েছিল? মানে কৃষকদের যে স্বার্থ ছিল সেটাকে আরও বেশি করে সুরক্ষা প্রদান করা হয়েছিল কিসের মাধ্যমে? না, মাদ্রাজের রাউতারি বন্দোবস্তের মাধ্যমে। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 30 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি রাজপথগুলিকে সংহত করতে ভারতীয় ইউনিয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল? তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সর্দার প্যাটেল এবং ভিপি মেনন। ওকে, দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন কখন শুরু হয়েছিল? তাহলে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন শুরু হয়েছিল 1851-তে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, টেলিগ্রাফ লাইন ভারতে চালু হয়েছিল কত সালে? 1851। এখানে একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, 1850 সালে প্রথম পরীক্ষামূলক বৈদ্যুতিন টেলিগ্রাফ লাইন কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে শুরু হয়েছিল। এটা অবশ্যই জেনে রাখবে, প্রথম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল আর কি 1850-এ। আর 1851 সালে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহারের জন্য খোলা হয়েছিল। তাই যেহেতু প্রশ্নটা করেছে কবে থেকে শুরু হয়েছিল, তাই রাইট অ্যান্সার হবে 1851। ওকে, 1850 কখন হতো? না, যখন বলতো পরীক্ষামূলকভাবে যখন চালু করা হয়েছিল কত সালে, তখন হবে হচ্ছে 1850 সালে। কোথা থেকে? না, কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত। ওকে, পরবর্তী দেখো প্রশ্ন 32 নম্বর, হোম রুল লীগ যার দ্বারা শুরু হয়েছিল? মানে বলতে চাইছে হোম রুল লীগ কার দ্বারা শুরু হয়েছিল বলতে হবে। মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, নাকি রাজেন্দ্র প্রসাদ? তাহলে হোম রুল লীগ শুরু হয়েছিল বাল গঙ্গাধর তিলকের দ্বারা। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। আর এখানে আরেকটা ইনফরমেশন অবশ্যই জানবে, এই তিলক মহারাষ্ট্রের পুনে শহরে প্রথম এই হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকেও কিন্তু প্রশ্নটা আসে, তাই এটা দিয়ে দিয়েছি। ওকে, পরবর্তী দেখো প্রশ্ন, ব্রিটিশ সরকার কবে সরাসরি ভারত শাসন শুরু করে? অপশানগুলো দেখো, পলাশি যুদ্ধের পরে, পানিপথের যুদ্ধের পরে, মহীশূর যুদ্ধের পরে, নাকি সিপাহি বিদ্রোহের পরে? তাহলে ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন শুরু করেছিল পলাশি যুদ্ধের পরে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, হান্টার কমিশন নিয়োগ করা হয়েছিল কিসের তদন্ত করার জন্য, সেটা বলতে হবে। অপশনগুলো দেখো, বরদৌলি সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নাকি চৌরি চৌরার ঘটনা। তাহলে হান্টার কমিশনকে নিয়োগ করা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের ইউনিয়ন শক্তি কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার নাকি জওহরলাল নেহরু। ভারতের গণপরিষদের ইউনিয়ন শক্তি কমিটির চেয়ারম্যান ছিলেন কে? জওহরলাল নেহরু। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, আচার্য বিনোবা ভাবে 1940 সালে স্বতন্ত্র সত্যাগ্রহ কোথায় শুরু করেছিলেন? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন জানতে পারছো। আচার্য বিনোবা ভাবে স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেছিলেন কত সালে? 1940 সালে। তিনি কোথায় শুরু করেছিলেন? না মহারাষ্ট্রের পাবনাতে। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিট চালু করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক এক্সামে এটা রিপিট হয়েছে। অপশনগুলো দেখো, লর্ড ডালহৌসি, লর্ড অ্যাকল্যান্ড, লর্ড ক্যানিং নাকি লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে ডাক টিকিটের ব্যবস্থা শুরু করেছিলেন লর্ড ডালহৌসি। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা এবং আগ্রার মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন খোলা হয়েছিল কত সালে? তাহলে কলকাতা আগ্রার মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন খোলা হয়েছিল 1853 সালে। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্র্যাকটিস সেটগুলো আমি করাচ্ছি ওখানেও কিন্তু তোমাদের এই প্রশ্নটা আমি দিয়েছিলাম, কেননা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশনগুলো দেখো, অভিশঙ্কর, গৌরীশঙ্কর, দয়াশঙ্কর নাকি মূলাশঙ্কর। তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম হচ্ছে মূলাশঙ্কর। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমাদের এক্সামে অনেকটাই হেল্পফুল হবে। ডব্লিউবিসিএসসি মেন্স, পিলি তোমাদের কাজে লাগবে। এছাড়া তোমাদের মিসলেনিয়াস স্টেট গভর্নমেন্টের যতগুলো এক্সাম আছে পিএসসির, সেখানে তোমাদের কাজে লাগবে। এছাড়া আসন্ন যে গ্রুপ সি, গ্রুপ ডি, সেখানেও তোমাদের কাজে লাগবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো তোমরা এক্সাম দাও না কেন, এসএসসি বা আদার্স কোনো এক্সাম, তোমাদের প্রত্যেকটা এক্সামে তোমাদের এগুলো খুবই হেল্পফুল করবে। কেননা এইগুলো তোমাদের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলন চালু হয়েছিল কিসের জন্য? বঙ্গ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ করার হিসাবের জন্য নাকি ভারতীয় পণ্য গ্রহণকে উৎসাহিত করে জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার লক্ষ্যে নাকি জালিয়ানওয়ালাবাগের ভারতীয় গণহত্যার প্রতিবাদ করার জন্য? ভারতে দায়িত্বশীল সরকার প্রবর্তন করতে ব্রিটিশ সরকার ব্যর্থতার কারণ হিসাবে। তাহলে স্বদেশী আন্দোলন চালু হয়েছিল কিসের জন্য? না বঙ্গ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই স্বদেশী আন্দোলনটা মেনলি চালু হয়েছিল। ওকে, এটা এসএসসি সিপিও 2003-এ এসেছে এবং 2018-তে এসেছে, 2015-তে এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 41 নম্বর, 19 শতকের ভারতে রিওয়াকিং এর সীমাবদ্ধতা ছিল কোনটি? পুরোহিত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত, ধনী কৃষক নাকি নগর জমিদার। তাহলে 19 শতকের ভারতে রিওয়াকিং এর সীমাবদ্ধতা ছিল হচ্ছে উচ্চ মধ্যবিত্ত। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ সংসদে নির্বাচিত প্রথম ভারতীয় কে? অপশনগুলো দেখো, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, বিপিনচন্দ্র পাল নাকি লালা রাজপথ রায়। তাহলে ব্রিটিশ সংসদে নির্বাচিত প্রথম ভারতীয় হলেন হচ্ছেন দাদাভাই নৌরোজি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন দেখো, 43 নম্বর, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিং নাকি লর্ড কার্জন। তাহলে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ওকে, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কখন চালিত হয়েছিল? তাহলে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়েছিল সেটা বলতে হবে। এটা চালু হয়েছিল 1853 সালের এপ্রিল মাসে। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছেন? প্রত্যেকটা এক্সামই প্রায় প্রশ্নটা এসেছে। তাহলে ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছেন কে? রাইট অ্যান্সার হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ইউরোপীয় ঔপনিবেশ ভারতের পূর্ব উপকূলে কোনো বসতি স্থাপন করেনি? ফরাসি, পর্তুগিজ, ডাচ নাকি ডেনিশ। তাহলে ভারতের পূর্ব উপকূলে বসতি স্থাপন করেনি কারা? না ডেনিশরা। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো তিরঙ্গা পতাকাটি উত্তোলন করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশনগুলো দেখো, কলকাতা অধিবেশন 1920 নাকি 1920 সালের নাগপুর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে নাকি 1929-এর লাহোর অধিবেশনে নাকি 1938 সালে হরিপুরা কংগ্রেস সম্মেলনে। না লাহোর কংগ্রেসের অধিবেশনে 1929-এ। ওকে, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 48 নম্বর প্রশ্ন দেখো, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং কলেজগুলিতে নিম্নলিখিত বিধিগুলির মধ্যে কোনটি ইংরেজিকে শিক্ষার মাধ্যম হিসাবে বাধ্যতামূলক করা হয়েছিল? মানে ইংরেজি শিক্ষাকে সরকারি প্রাপ্ত স্কুল এবং কলেজগুলিতে বাধ্যতামূলক করা হয়েছিল বলতে হবে। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? না ম্যাকলে মিনিট 1835 এইটার মাধ্যমে করা হয়েছিল। ওকে, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ঔপনিবেশিক আমলে ব্রিটিশ রাজধানীতে মূলত বিনিয়োগ করা হতো কিসের ওপর?
অবকাঠামো, অবকাঠামো বলতে ইনফ্রাস্ট্রাকচার বলা হয়, ওকে, নাকি শিল্প, নাকি কৃষি, নাকি পরিষেবাদি? পরিষেবাদি বলতে সার্ভিসকে বলা হচ্ছে। তাহলে ঔপনিবেশিক আমলে ব্রিটিশ রাজধানীতে মূলত বিনিয়োগ করা হতো কৃষির ওপর। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 50 নম্বর প্রশ্ন দেখো, এম.এ. জিন্নাহ তার প্রথম রাজনৈতিক জীবনে কি করেছিলেন? এম.এ. জিন্নাহ হচ্ছে আলী জিন্নাহর কথা বলা হয়েছে, ওকে। অপশনগুলো দেখো, দুই জাতি তত্ত্ব সমর্থন করেছিলেন, হিন্দু মুসলিম ঐক্যের সূচনা করেছিলেন, নাকি পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে কল্পনা করেছিলেন, নাকি সাম্প্রদায়িক ছিলেন? তাহলে আলী জিন্নাহ তিনি এর প্রথম রাজনৈতিক জীবনে হিন্দু মুসলিম ঐক্যের সূচনা করেছিলেন। অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 51 নম্বর প্রশ্ন দেখো, 17তম শতাব্দীর সময় পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিম্নলিখিত নিয়ন্ত্রিতদের মধ্যে কে সর্বাধিক বাণিজ্য নিয়ন্ত্রণ করেছেন? তাহলে 17তম শতাব্দীতে সবচেয়ে বেশি বাণিজ্যিক নিয়ন্ত্রণ করেছেন কারা, সেটা বলতে হবে। পর্তুগিজরা। অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো, একটা ম্যাচ দিয়েছে, তালিকা 1 এর সাথে তালিকা 2 ম্যাচ করতে হবে, ম্যাচ করে তোমাদের আনসার দিতে হবে। তাহলে এটা ম্যাচ করলে রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নাও। 1 নম্বরের সাথে তোমাদের মেলাতে হবে জয়প্রকাশ নারায়ণ হচ্ছে লোকনায়ক, ওকে, আর সি.এফ. এন্ড্রু এটার সাথে হবে হচ্ছে দীনবন্ধু, ওকে, আর তোমার দাদাভাই নৌরোজির সাথে হবে হচ্ছে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো, আর লালা রাজপথ রায় হবে রাজাজি, ওকে। একটা এক্সট্রা দেওয়া রয়েছে পাঞ্জাব কেশরীটা, এটা কারোর সাথে ম্যাচ হবে না। এরকম ধরনের প্রশ্ন তোমরা এসএসসি দেখতে পাবে, এটা অডিট এক্সামে এসেছিল 2003-এ, ওকে। পরবর্তী দেখো 53 নম্বর প্রশ্ন কি বলছে, নেতাদের নাম এবং তাদের নিজ নিজ অপারেশনাল অঞ্চলগুলির নিচে দেওয়া হলো ভুল জোড়া নির্বাচন করতে হবে। মানে নেতাদের নামটা বাম দিকে দেওয়া রয়েছে, ডান দিকে তাদের কোন কোন জায়গায় তারা কাজ করেছে, অপারেশন করেছে সেইগুলো দেওয়া রয়েছে। এবার দিয়ে বলছে কোন জোড়াটি ভুল সেটা বলতে হবে, ভুল কোনটা। তাহলে এটা ভুল কোনটা না, 1 নম্বরটা, রানী লক্ষ্মীবাই ইন্দোরে কোনো রকম তার কোনো কাজ ছিল না, তাই এটা ভুল। এই 3টে হচ্ছে তোমার ঠিক, তাই এখানে যেহেতু বলেছে ভুল জোড়া নির্বাচন করতে, তাই অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 54 নম্বর প্রশ্ন কি বলছে, আন্দামান সেলুলার কারাগারের দেওয়ালে ভারতের ইতিহাস রচনা করা জাতীয় নেতাকে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আন্দামান যে সেলুলার জেল ছিল সেই জেলের দেওয়ালে তিনি ইতিহাস রচনা করেছিলেন কে? নন্দলাল বোস, আম্বেদকর, বি সাভারকর, নাকি জ্যোতিবা ফুলে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? বীর সাভারকর। অপশন 3 হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ল্যাপসের মতবাদ প্রথমে যে রাজ পরিবারে প্রয়োগ করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট এটা। ল্যাপসের মতবাদ প্রথম কোন রাজ পরিবারে প্রয়োগ করা হয়েছিল না সাতারা? অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? ম্যাকলে, ওয়ারেন হেস্টিং, লর্ড ক্যানিং, নাকি উইলিয়াম বেন্টিং? তাহলে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ক্যানিং দ্বারা। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 57 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত একজন 1934-এর চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের সাথে জড়িত ছিল না, তিনি কে? 1934-এর চট্টগ্রাম অস্ত্রাগার যে লুণ্ঠন হয়েছিল সেই অভিযানের সাথে এই 4টে অপশনের মধ্যে কে জড়িত ছিলেন না বলতে হবে। তাহলে এর সাথে যুক্ত ছিলেন না হচ্ছে দীনেশ গুপ্ত। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। কল্পনা দত্ত, সূর্য সেন, প্রীতিলতা ওয়েদার এরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত, কিন্তু দীনেশ গুপ্ত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন না, তাই অপশন 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো পরবর্তী আমরা প্রশ্ন দেখবো 58 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন ঘটনাবলী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেঙ্গল সুবার বৈধ মাস্টার হিসাবে পরিণত করেছিল? অর্থাৎ প্রশ্নটা এটা বলতে চাইছে যে কোন এই 4টে যে অপশান আছে এই 4টে অপশানের মধ্যে কোনটার দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে সুবাদে ব্যবসা করার অধিকার পেয়েছিল? তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে 1764 বক্সার যুদ্ধের দ্বারা, ওকে। দেখো 59 নম্বর প্রশ্নটা দেখো, 59 নম্বর প্রশ্ন কি বলছে, 1942, এটা 1948 হবে না, এটা 1942 হবে, ওকে, এটা 1942 সালে 9ই আগস্ট শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। এটা ছাড়াও 9ই আগস্ট মুক্তিযোদ্ধাদের আর এক চাঞ্চল্যকর তথ্য সেখানে ঘটনা ঘটেছিল, সেটা কোনটা? লবণ সত্যাগ্রহ, সাইমন কমিশনের বয়কট, নাকি চম্পারণ সত্যাগ্রহ, নাকি কাকরি মেলটেন ডাকাতি? তাহলে 1942 সালে 9ই আগস্টে যেমন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, এছাড়া আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো কাকরি মেলটেন ডাকাতি। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। পরবর্তী দেখো 60 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন চুক্তিটি দ্বিতীয় পেশোয়া বাজিরাও স্বাধীন অস্তিত্বের অবসান ঘটিয়েছিল? অপশানগুলো দেখো, পুরন্দর চুক্তি, ওদগাঁওয়ের সম্মেলন, বেসিনের চুক্তি, নাকি সলবাইয়ের চুক্তি? তাহলে কোনটি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে বেসিনের চুক্তি দ্বারা, ওকে। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যাগ্রহ প্রকাশ পেয়েছে কোনটি? অপশানগুলো দেখো, হঠাৎ হিংস্রতার ঘটনা, সশস্ত্র দ্বন্দ্ব, অসহযোগ, নাকি সাম্প্রদায়িক দাঙ্গা? সত্যাগ্রহ প্রকাশ পেয়েছে হচ্ছে অসহযোগ। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসির ইনকাম ট্যাক্স অফিসারে 2004-এ এসেছে এবং এটা তোমার বিসিএসে এই প্রশ্নটা এসেছিল, ওকে। দেখো পরবর্তী 62 নম্বর প্রশ্ন কি বলছে, মুসলিম লীগ পৃথক মুসলিম রাষ্ট্রের পক্ষে ছিল,
এই চারটে অপশানের মধ্যে কোনটি ঠিক? অপশানগুলো দেখো, 1906 সালের উদ্ভবের সময়, খিলাফত আন্দোলনের সময়, নাকি 1930 সালে যখন এটি নাগরিক অমান্য আন্দোলনের বিরোধিতা করেছিল তখন, নাকি অপশান 4 বলছে 1940 সালে লাহোর অধিবেশনের সময়। তাহলে মুসলিম লীগ পৃথক মুসলিম রাষ্ট্রের পক্ষে ছিল কখন? না 1940 সালে লাহোর অধিবেশনের সময়। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির প্রিয় গান বৈষ্ণব জন্ত, তারপর ডট ডট দেওয়া আছে, গানটা পুরোটা নেই, গানটা অনেকটা বড়, তাই বৈষ্ণব জন্ত এই গানটা কে চিত্রনাট্য করেছিলেন, মানে স্ক্রিপ্টেড করেছিলেন কে? নরসিংহ মেহতা, প্রেমানন্দ, চুনিলাল, নাকি ধার্মিক লাল? রাইট অ্যান্সার হবে নরসিংহ মেহতা। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি সিপিও 2005-এ এসছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 64 নম্বর প্রশ্ন কি বলছে? লন্ডনের রয়্যাল সোসাইটির সহকর্মী প্রথম ভারতীয় কে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? A.C. ওয়াদিয়া। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। ইনি ছিলেন লন্ডন রয়্যাল সোসাইটির সহকর্মী, প্রথম ভারতীয় হিসাবে ছিলেন। এবার এনার পুরো নামটা জেনে রাখবে, কেননা যারা WBCS এর মতো মেন্স এক্সাম দেবে তাদের কিন্তু অবশ্যই নামটা জানা দরকার। A.C. ওয়াদিয়ার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে অবদাসির কার্স্টেজি ওয়াদিয়া। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 65 নম্বর প্রশ্ন কি বলছে? এর মধ্যে কোন যুদ্ধ ভারত অ্যাংলো ফরাসি প্রতিদ্বন্দ্বী সিদ্ধান্ত গ্রহণযোগ্য প্রমাণিত হয়েছে? তাহলে কোন যুদ্ধে অ্যাংলো ফরাসি প্রতিদ্বন্দ্বী সিদ্ধান্ত গ্রহণকারী হয়েছে? না বন্দিবাসের যুদ্ধে। অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, খুব ভালো প্রশ্ন এটা। ডু অর ডাই হলো প্রদত্ত বিখ্যাত স্লোগানটি কার? তাহলে ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল, সেটি কোথায়? তাহলে ইংরেজরা প্রথম ভারতে কারখানা স্থাপন করেছিল সুরাটে। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বছরে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালন হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল 1930 সালে। অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 69 নম্বর, বাংলায় স্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল কে? তাহলে স্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল হচ্ছে কর্নওয়ালিস। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 70 নম্বর, কে বলেছিলেন মধ্যরাতের স্ট্রোকে যখন পৃথিবী ঘুমায় ভারত জীবন ও স্বাধীনতার জাগ্রত হয়? তাহলে রাইট অ্যান্সার কি হবে? কে বলেছিল এটা? নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, নাকি সি রাজাগোপালচারী? এটা বলেছিল হচ্ছে জওহরলাল নেহরু। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 71 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম ইংরেজি পত্রিকা কে শুরু করেছেন? অপশানগুলো দেখো, বালগঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, J.A. হিকি, নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? তাহলে ভারতে প্রথম ইংরেজি পত্রিকা শুরু করেছিলেন J.A. হিকি। দেখো 72 নম্বর প্রশ্ন কি বলছে? গান্ধীর আহমেদাবাদ সত্যাগ্রহের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল কোনটি? মানে গান্ধীজি যে আহমেদাবাদ সত্যাগ্রহ বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে পরিচালিত হয়েছিলেন কারা? রাইট অ্যান্সার হবে ভারতীয় মিল মালিক এবং বেসরকারি কর্মকর্তারা। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাক্তন রাজোচিত রাজ্য নাহান এখন কোন রাজ্যের অঙ্গ? অর্থাৎ প্রাক্তন যে রাজ্য ছিল নাহান, সেটা এখন কোন রাজ্যের অন্তর্গত বলতে হবে। এটা অন্তর্গত এখন বর্তমানে হিমাচল প্রদেশে। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন শহর মোহাম্মদ আলী জিন্নার নামে একটি টাওয়ার মানে মিনার নামকরণ করা হয়েছে? মানে ভারতের কোন শহরে আছে সেটি মোহাম্মদ আলী জিন্নার নামে? মুম্বাই, আলিগড়, কালিকট, নাকি গুন্টুর? রাইট অ্যান্সার হবে গুন্টুর শহরে আছে। ওকে, মোহাম্মদ আলী জিন্নার নামে একটা মিনার। পরবর্তী দেখো 75 নম্বর প্রশ্ন কি বলছে? সাফরাসি কি তামান্না আব হামারে দিল মে হে কে লিখেছেন? এই গানটা লিখেছেন কে বলতে হবে। মোহাম্মদ ইকবাল, রামপ্রসাদ বিসমিল, কাজী নজরুল ইসলাম, নাকি ফিরাক গোরক্ষপুরী? আর সাফরাসি হি তামান্না আব হামারে দিল মে হে এইটার হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে বিপ্লবের ইচ্ছা আমাদের অন্তরে। ওকে, তাহলে এইটার রাইট অ্যান্সার কে হবে? রাইট অ্যান্সার হবে রামপ্রসাদ বিসমিল। ওকে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 76 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রথমবারের মতো আইনত ভারতীয়দের প্রতিনিধিত্ব করেছিল? এটা এসএসসি 2005-এ প্রশ্নটা এসেছে এবং তোমাদের এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গলের WBCS এক্সামও কিন্তু এসেছে। তাহলে এই আইনগুলির মধ্যে কোনটি প্রথমবারের মতো আইনত ভারতীয়দের প্রতিনিধিত্ব করেছিল? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে ভারতীয় কাউন্সিল আইন 1909 যেটা। ওকে, অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেলের রাজত্বকালে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এসএসসি অডিট এক্সামে 2005-এ এসেছে এবং 2017 এসেছে, 2014 এসেছে। তাই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 78 নম্বর প্রশ্ন দেখো, তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করতে হবে। এসএসসি সিজিএলে এই প্রশ্ন এসেছিল। তোমাদের এই তালিকা ভিত্তিক প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। যারা বিসিএস এক্সাম দিচ্ছ তাদের জন্য তো মোস্ট অবশ্যই ইম্পর্টেন্ট, এবং অন্যান্য এক্সামে তোমরা এইগুলো
করলে তোমাদের এখান থেকে অনেক শর্ট প্রশ্ন করতে পারবে। ওকে, তোমাদের তালিকা ভিত্তিক নাই আসুক, কিন্তু তালিকা ভিত্তিকের থেকে তোমরা এখানে 4টে প্রশ্ন কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। দেখো রাইট অ্যান্সারটা কি হবে, লর্ড ক্লাইভের সাথে হবে বাংলায় দ্বৈত সরকার, যেটাকে ডুয়েল গভর্নমেন্ট বলা হয়। আর লর্ড ওয়েলেসলির সাথে হবে সহায়ক জোট, ওকে, সাবসিডারি অ্যালিয়েন্স যেটাকে বলে। আর লর্ড ডালহৌসি এটার সাথে হবে ল্যাপসের মতবাদ। আর লর্ড কার্জনের সাথে হবে হচ্ছে তোমার ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। ক্লিয়ার হলো বিষয়টা? দেখো পরবর্তী 79 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের নেতাদের মধ্যে কাকে গুপ্ত হত্যা করা হয়নি বলেছে, মানে হত্যা করা হয়নি গুপ্তভাবে কাকে, মহাত্মা গান্ধী, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্না নাকি লর্ড লুই মাউন্টব্যাটেন। তাহলে কাকে গুপ্ত হত্যা করা হয়নি, মোহাম্মদ আলী জিন্নাকে করা হয়নি, কিন্তু মহাত্মা গান্ধী, লিয়াকত আলী খান, হচ্ছে লুই মাউন্টব্যাটেনকে এদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাকে হত্যা করা হয়নি। ইনি যক্ষা রোগে মারা গিয়েছিলেন, এটা মনে রাখবে। কত বছর বয়সে? 71 বছর বয়সে। এবং এটাও মনে রাখবে 1948 সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তান ব্রিটিশ রাজের কাছ থেকে স্বাধীনতা অর্জনের 1 বছরের বেশি সময় পরে তিনি মারা যান কিন্তু। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, এটা ক্রম অনুযায়ী চুক্তিগুলো সাজাতে হবে। চুক্তি বলতে সন্ধিগুলো, তোমাদের অমৃতসরের সন্ধি, বেসিনের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, সলবাইয়ের সন্ধি, 4টে সন্ধি দিয়েছে, দিয়ে তোমাদের অপশান দিয়েছে ক্রমানুযায়ী তোমাদের সাজাতে হবে পরপর কোন সন্ধিগুলো হয়েছিল। তাই এগুলো ক্রম অনুযায়ী সাজালে রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নাও। প্রথমে হবে সলবাইয়ের সন্ধি, তারপর হবে কি শ্রীরঙ্গপত্তমের সন্ধি, তারপর হবে বেসিনের সন্ধি, তারপর হবে অমৃতসরের সন্ধি। তাহলে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী 81 নম্বর প্রশ্ন দেখো, ভারত সরকার 1919-এর যে আইন সেটা কি নামে পরিচিত ছিল বলতে হবে। মল্লেমিন্টো সংস্কার, মন্টেগু চেলসফোর্ড সংস্কার নাকি রেগুলেটিং আইন নাকি পিটস ইন্ডিয়া আইন। রাইট অ্যান্সার কি হবে, মন্টেগু চেলসফোর্ড সংস্কার, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 82 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, অবশ্যই তোমরা দেখবে যে কোনো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। মহাত্মা গান্ধী, এ.ও. হিউম, এ.ও. হিউম বলতে পুরো নাম কি, অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, লোকমান্য তিলক নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়, রাইট অ্যান্সার হবে এ.ও. হিউম, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, অ্যালান অক্টাভিয়ান হিউম। নামটা কিন্তু পুরো নামটা কিন্তু মনে রাখবে। ওকে, দেখো পরবর্তী 83 নম্বর প্রশ্ন কি বলছে, 1916 সালে কলকাতায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে। রাইট অ্যান্সার হবে অ্যানি বেসান্ত, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। মিসেস অ্যানি বেসান্ত হচ্ছে কলকাতায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী দেখো 84 নম্বর প্রশ্ন কি বলছে, নাগরিক অবাধ্যতা এবং কর পরিশোধ না করার জন্য মহাত্মা গান্ধী তার অনুপ্রেরণার দায়বদ্ধ যার কাছে ছিলেন তিনি কে। থোরিও, লিও টলস্টয়, জন রস্কিন নাকি গোপাল কৃষ্ণ গোখলে। রাইট অ্যান্সার হবে থোরিও, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো পরবর্তী 85 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন বিবৃতিটি 1857 সালের বিদ্রোহের প্রাকৃতিক সার্বোত্তম ব্যাখ্যা দেয়। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, 1857 সালের বিদ্রোহের সাথে না অপশন 1টা যেটা আছে, ক্ষমতা ফিরে পাওয়ার জন্য পুরনো রাজনৈতিক আদেশের শেষ প্রচেষ্টা করাই ছিল 1857 সালের বিদ্রোহের প্রাকৃতিক সর্বোত্তম ব্যাখ্যা। ওকে, 86 নম্বর প্রশ্ন দেখো পরবর্তী, এটার তালিকা 1 এবং তালিকা 2 দিয়েছে, ম্যাচ করতে হবে। এদিকে ব্রহ্ম সমাজ, বেদ সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, এদিকে বোম্বাই, বাংলা, মাদ্রাজ, উত্তর ভারত। তাহলে ম্যাচ করলে কোনটা কারেক্ট হবে দেখে নাও। ব্রহ্ম সমাজ হবে বাংলা, তোমার বেদ সমাজ হবে মাদ্রাজ, আর্য সমাজ হবে উত্তর ভারত, আর প্রার্থনা সমাজ হবে হচ্ছে বোম্বাই। ক্লিয়ার হলো বিষয়টা? দেখো পরবর্তী প্রশ্ন দেখো 87 নম্বর, টিপুর অধীনে জমির যে রাজস্ব, ল্যান্ড রেভিনিউ আন্ডার টিপু, সেটা 4টে অপশনের মধ্যে কোনটি ঠিক হবে। টিপুর অধীনে জমির রাজস্ব বলতে কোনটিকে বোঝাচ্ছে। তাহলে টিপুর অধীনে জমির রাজস্ব মূলত টিপু কর্তৃক নিযুক্ত সরকারি কর্মকর্তারা সংগ্রহ করত, অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী দেখো প্রশ্ন, বিখ্যাত আইএনএ ট্রায়ালসের আইনজীবী কে ছিলেন। ভোলাভাই দেশাই, আসফ আলী, সুভাষচন্দ্র বোস নাকি সি রাজাগোপালচারী। তাহলে বিখ্যাত আইএনএ এই ট্রায়ালেন্সের আইনজীবী কে ছিলেন না ভোলাভাই দেশাই, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। এটা এসএসসি এসআইও 2005-এ এসেছে। এছাড়া একটা ইনফরমেশন দেখো, ভোলাভাই দেশাই ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং প্রশংসিত আইনজীবী একজন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বছর আনন্দমঠ লিখেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন 1882-তে, অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। 18 শতকের শেষ দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত বাংলা ও ভারতীয় সাহিত্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত হচ্ছে বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাস। ওকে, এটা জানতে পারলে যে আনন্দমঠ উপন্যাস কিসের পটভূমিতে রচিত না সন্ন্যাসী বিদ্রোহের হচ্ছে পটভূমিতে রচিত। এবার এছাড়া আর একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সমর্থক হয়ে ওঠার জন্য এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর একটা জিনিস যেটা জানবে সেটা হচ্ছে
বন্দে মাতরম যে গানটা, এটা এই উপন্যাসেই প্রথম প্রকাশিত হয়েছিল, মানে আনন্দমঠ উপন্যাসে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, ভারতের জাতীয় গান বন্দে মাতরম এটা কোন উপন্যাসে প্রকাশিত হয়েছে? আনন্দমঠ উপন্যাসে। ওকে, এতগুলো ইনফরমেশন এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে এক্সামের জন্য, ইম্পর্টেন্ট এগুলো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ভারতের গভর্নর জেনারেল যিনি ভারতে ইংরেজি সূচনা করেছিলেন, অর্থাৎ ইংরেজি ভাষার সূচনা করেছিলেন, কোন ভারতীয় গভর্নর জেনারেল? এটা হচ্ছে লর্ড বেন্টিং। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং 1835 সালে ভারতে আনুষ্ঠানিকভাবে ইংরেজি শিক্ষার সূচনা করেছিলেন, এইটা কিন্তু অবশ্যই তোমরা জানবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির সাথে সাক্ষাৎ করেছিলেন? জি তিলক, বল্লভভাই প্যাটেল, জি কে গোখলে, নাকি জে এল নেহরু, মানে জওহরলাল নেহরু? তাই রাইট অ্যান্সার কি হবে? জি কে গোখলে। জি কে গোখলে হচ্ছে তোমার রাইট অ্যান্সার, মানে গোপাল কৃষ্ণ গোখলে। ইনি গান্ধীজির ডাকেতে দক্ষিণ আফ্রিকাতে গিয়ে গান্ধীজির সাথে সাক্ষাৎ করেছিলেন। ওকে, আর গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন, এইটা কিন্তু প্রশ্ন আসে, বিসিএস এর প্রশ্ন তো আসেই এবং অন্যান্য এক্সামও কিন্তু আসে, তাই এটা কিন্তু জানবে যে গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছরে লবণ সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইজি প্রশ্ন। তাহলে লবণ সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1930 সালে। অপশান 2 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এবার এখানে অনেকগুলো ইনফরমেশান জানতে হবে। ডান্ডি মার্চ শুরু হয়েছিল 1930 সালের 12ই মার্চ। ওকে, লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। তা এটা 1920-22 সালের যে অসহযোগ আন্দোলন এবং 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের পরে ব্রিটিশদের বিরুদ্ধে পরবর্তী উল্লেখযোগ্য একটা অহিংস প্রতিবাদ ছিল। ওকে, এটা কিন্তু অবশ্যই জানবে। আর এই আন্দোলনের সূত্রপাতকারী কারণটি কী ছিল সেটা জানাটা খুব জরুরি, মানে লবণ সত্যাগ্রহে। এটা কারণটা ছিল হচ্ছে ভারতের লবণের ব্যবসায় ব্রিটিশদের একচেটিয়াকরণ এবং আরোপিত কর। ব্রিটিশরা এই নুনের ওপর অত্যধিক পরিমাণে কর চাপাতো এবং তারা একচেটিয়া ব্যবসাটা শুরু করেছিল। এইটার বিরুদ্ধেই লবণ সত্যাগ্রহ হয়েছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, কোন শিক্ষাগত প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব লাভ করে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা এসএসসি সিপিও 2006 এসেছে এবং এটা ছাড়াও কিন্তু অসংখ্য এক্সামে এটা রিপিট হয়েছে। তাহলে অপশানগুলো দেখো, ম্যাকলের মিনিট, হান্টার কমিশন, না সনদ আইন। সনদ আইন বলতে চার্টার অ্যাক্ট যেটাকে বলা হয়, নাকি উডের ডেসপ্যাচ? উডের ডেসপ্যাচের মাধ্যমে। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে দেখো কিছু ইনফরমেশন। 1854 সালে চার্লস উড হচ্ছে শিক্ষা সংক্রান্ত উডের ডেসপ্যাচ প্রকাশ করেছিলেন, এটা অবশ্যই তোমরা জানবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা ম্যাগনা কাটা বলা হয়, এইটা কিন্তু ভালো করে জানবে, এটা কিন্তু এক্সামে প্রশ্ন আসে, ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাচকে। আর একটা প্রশ্ন যেটা জানবে, 1857 সালে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাসায় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। 1857, যেটা প্রশ্নটা খুবই আসে কলকাতা থেকে, কিন্তু বোম্বাই এবং মাদ্রাস থেকেও কিন্তু প্রশ্ন আসে। 1857 এই বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল। কিন্তু আর একটা যেটা জানবে সেটা হচ্ছে 1882 সালে পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, আর এলাহাবাদে গড়ে উঠেছিল 1887 সালে। এগুলো কিন্তু জেনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 94 নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদ মিশন ভারতে এসেছিল কোন সালে? তাহলে ক্যাবিনেট মিশন যেটাকে বলা হয়, ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে? রাইট অ্যান্সার হবে 1946 সালে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরবর্তী 95 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? খুব ইজি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড ইন 1906, হচ্ছে 1906 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত বিপ্লবীর গান সরফরোশি কি তামান্না হাম হামে দিল মেহে, এটা রচনা করেছিলেন কে সেটা বলতে হবে। ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, চন্দ্রশেখর আজাদ, নাকি রামপ্রসাদ বিসমিল? এটা রচনা করেছিলেন হচ্ছে রামপ্রসাদ বিসমিল খান। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এটা এসএসসি সিপিও 2006 এসেছিল প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ওকে, এটা তো জানলে। এছাড়াও একটা ইনফরমেশান জানো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এছাড়াও এই লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, এইটাও কিন্তু অবশ্যই জানবে। এই লর্ড ক্যানিংই ছিল হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল আর প্রথম ভাইসরয়। আর লর্ড ক্যানিংয়ের সময় 1857-তে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, এটা অবশ্যই জানবে, খুব ইম্পর্টেন্ট। 1857-তে তোমার মহাবিদ্রোহের সূচনা হয়েছিল এই লর্ড ক্যানিংয়ের সময়তে। ওকে, পরবর্তী 98 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় চিহ্নের নিচের অংশে দেবনাগরী লিপিতে লিখিত সত্যমেব জয়তে শব্দটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে এসেছে? অর্থাৎ প্রশ্নটা এটা বলতে চাইছে, সত্যমেব জয়তে যে কথাটা, এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? প্রসনা, মুন্ডক, মান্ডুক্য, নাকি ঈশাভাষ্য? এটা রাইট অ্যান্সার হবে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে কথাটি। ওকে, এটা রাষ্ট্রীয় চিহ্নের নিচে দেবনাগরীতে লেখা আছে সত্যমেব জয়তে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 99 নম্বর প্রশ্ন, লাহোর ছিল রঞ্জিত সিংয়ের রাজনৈতিক রাজধানী, কোন শহরকে তার ধর্মীয় রাজধানী বলা হতো?
তাহলে দুটো প্রশ্ন এখান থেকে জানতে পারছো। রঞ্জিত সিং যিনি ছিলেন তার রাজনৈতিক রাজধানী ছিল লাহোর, আর এখানে জিজ্ঞাসা করেছে ধর্মীয় রাজধানী কোনটা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অমৃতসর, গুজরানবালা, নাকি আনন্দপুর সাহিব, নাকি পেশোয়ার? রাইট অ্যান্সার হবে অমৃতসর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের রাজস্ব আদায়ের যে ব্যবস্থা এটা উপস্থাপিত হয়েছিল কার দ্বারা? মানে চিরস্থায়ী বন্দোবস্ত কার দ্বারা চালু হয়েছিল বলতে হবে। লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড হেস্টিং, নাকি লর্ড কর্নওয়ালিস? রাইট অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস দ্বারা। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস দ্বারা প্রবর্তিত হয়েছিল। বোঝা গেল? এটা এসএসসি এক্সাইজ 2006 হচ্ছে প্রশ্ন। এটা ইনফরমেশন দেখো, 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়েছিল। এটা কিন্তু সালটা অবশ্যই মনে রাখবে, ডেট সমেত 22শে মার্চ। ওকে, প্রশ্নটা এখান থেকে দেয়। ওকে, তাহলে আজকেই 100টা প্রশ্ন প্রথম সেটের। নেক্সট পার্ট তোমাদের অবশ্যই আসবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। নেক্সট ভিডিও দিলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। চ্যানেলের সাথে যুক্ত থাকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।